আসসালামু আলাইকুম সবাইকে। ইজি2গো এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ। আজকে আমরা পড়ব গণিত বইয়ের সপ্তম অধ্যায় এবং প্রথম অংশ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা ক্লাসে যা যা পড়বো তার একটা সংক্ষিপ্ত ধারণা। এরপর আজকে আমরা শুরু করব কৌণিক দূরত্ব দিয়ে। কৌণিক দূরত্ব কিন্তু আমরা আজকে নতুন দেখলাম, তাই না? এর আগে কখনো দূরত্ব সম্পর্কে অবগত আছি, বাট কৌণিক দূরত্ব আমরা পড়ি না। দেখো, আজকে আমরা কৌণিক দূরত্ব পড়বো। আমরা কি জানি? ধরো হচ্ছে এই যে এই জায়গায় মনে করো তুমি দাঁড়িয়ে আছো এবং এই জায়গায় হচ্ছে তোমার বাড়ির সাপোজ যে কোনো একটা গাছ হতে পারে এখানে, তাই না? এখন তুমি জানো যে তোমার এই জায়গা থেকে এতটুকু হচ্ছে 5 মিটার সাপোজ। তাহলে এই যে দূরত্বটা ভাইয়া, এই যে দূরত্বটা, এটা হচ্ছে রৈখিক দূরত্ব। এটা কি ভাইয়া? এটা হচ্ছে কি রৈখিক দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে কি রৈখিক দূরত্ব। আবার তাহলে কৌণিক দূরত্ব কি ভাই? কৌণিক দূরত্ব হচ্ছে একদম কোণ। কৌণিক মানে হচ্ছে কোণ। ঠিক আছে, তাহলে এর সংজ্ঞাটা কি? দেখো, উপর সুন্দর করে লিখে দিছি আমি যে আদি অবস্থান ও শেষ অবস্থান বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাই কৌণিক দূরত্ব। এখন আদি অবস্থান বলতে আমি ধরো একটা উদাহরণ নেই। এই বিন্দুতে ধরো তুমি বসে আছো, হ্যাঁ, এটা এই বিন্দু, একটা মাঠ, গোলাকার একটা মাঠ, খেলার মাঠ, সেখানে তুমি এই বিন্দুতে বসে আছো। সাপোজ এটা হচ্ছে কি এমন গরমকাল আর কি, গরমকালে রোদের তাপ কিন্তু বেশি, তাই না? সো তোমার এখানে যখন আগে বসেছিল তখন রোদ ছিল না, বা একটু পরে রোদ এসে পড়ছে, এর জন্য তুমি কি গাছের নিচে গেছো, সাপোজ এখানেই চলে গেছো। তাহলে দেখো এখানে চলে গেছো আর কি। তাহলে বি বিন্দুটা দিয়ে আমরা প্রকাশ করলাম। এখন বলছি যে এখানে কি আদি অবস্থান ও শেষ অবস্থান বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তার মানে কি আদি অবস্থান ছিল তোমার এ, আর শেষ অবস্থানটা কি বি। এই দুইটা বৃত্তের কেন্দ্রে মানে কি এই যেখানে দুইটাকে পেছন থেকে বর্ধিত করবা বা যোগ করে দিবা, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে ঠিক এইটা, এটা হচ্ছে কি তোমার কোণ। যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হয় কৌণিক দূরত্ব। ঠিক আছে, আমি আবার বলছি, কৌণিক দূরত্ব মানে হচ্ছে কোণ। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমরা কি রৈখিক দূরত্ব এবং কৌণিক দূরত্ব শিখে গেলাম। এরপর দেখো, এরপর আমরা ঘড়ির সম্পর্কে আজকে নতুন কিছু বিষয় জানবো। দেখো, আমরা জানি কি ঘড়ির দিক, ঘড়ি কোন দিকে চলে। যদি আমি একটা ছবিকে দেখাই, দেখো ঘড়ি কিন্তু তোমার ডান থেকে বামে চলে না। অনেকে ভুল করবা, ডান থেকে বামে কিন্তু না। দেখো, ঘড়ি কিন্তু কি এই যে যে একটা তোমরা লাল কাঁটা দেখতে পাচ্ছ ঘড়ির, এই লাল কাঁটাটা দেখবা যে এটা প্রথমে কি একে আসে, তারপর 2 আসে, তারপর 3 আসে, তারপর 4 আসে। তার মানে কি এইভাবে মুভ করতেছে, তাই না? এইভাবে মুভ করতেছে। এটা দেখো বাম থেকে ডান দিকে মুভ করতেছে। তাহলে একটা নতুন বিষয় জানো যে ঘড়ি যে দিকে চলে সেটাকে বলা হয় ঋণাত্মক দিক। সেটা কি বলা হয় ভাইয়া? ঋণাত্মক দিক বলা হয়। ঋণাত্মক দিক বলা হয়। ঠিক আছে, কেন ঋণাত্মক দিক বলা হয়? হ্যাঁ, এখন দেখো আমি এটা বুঝাচ্ছি। কারণ আমরা যদি সংখ্যা রেখা শিখে থাকি, দেখো ক্লাস এটা তোমরা শিখে আসছো, এটা তবু আমি আজকে শিখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে কি আমরা জানি ওয়াই অক্ষ, হ্যাঁ, আর এটাও কিন্তু ওয়াই অক্ষ, বাট এখানে প্রাইম দেই। কেন প্রাইম দেই? কারণ মানগুলো ঋণাত্মক এখানে, এর জন্য। আর মোট কথা হচ্ছে এই সাইড হচ্ছে কি ধনাত্মক মান, এবং এই নিচের সাইড গুলো এখানে ঋণাত্মক মান, এটা ঋণাত্মক মান। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমাদের নিচে গুলাতে, নিচে মানে কি? নিচে মানে ঋণাত্মক মান। ঠিক আছে, যেহেতু ডান দিক থেকে মানে কি এটা প্লাস আছে, এই দিকে চলে যায় ঘড়ির কাঁটাটা, তার মানে মাইনাসের দিকে চলে যায়। সো এই ঘড়ির দিকটা হচ্ছে কি ঋণাত্মক দিক। ঘড়ির দিক হচ্ছে ঋণাত্মক দিক, বাম থেকে ডানে, এটা মাথায় রাখবা। তাহলে কি এর বিপরীতটা অবশ্যই ধনাত্মক হবে। আর যদি ধনাত্মক হয় সেটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে আমরা ঘড়ির সম্পর্কেও শিখে পড়লাম। এরপর দেখো, আমরা জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করব। জ্যামিতিক কোণ হচ্ছে কি ভাই? জ্যামিতিক কোণ হচ্ছে সাধারণত দুইটা সীমাবদ্ধ রশ্মি, মানে দুইটা রশ্মি আর কি। ঠিক আছে, দুইটা রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয়, ধরো একটা ও বিন্দু দিলাম, দুটি রশ্মি এখানে কি ও এ এবং ও বি কিন্তু দুটো রশ্মি। দুটি রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে সেই বিন্দুতে যা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি জ্যামিতিক কোণ। ঠিক আছে, আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। আমি আবার বলতেছি, আর এই দুটো কিন্তু সীমাবদ্ধ একেবারে, হ্যাঁ। দুটি রশ্মি কি কি নিছি, ও এ এবং ও বি যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে সেই বিন্দুতে যা উৎপন্ন হয় সেটাই কি জ্যামিতিক কোণ। ঠিক আছে, তাহলে থিটা হচ্ছে এখানে জ্যামিতিক কোণ। এরপর ত্রিকোণমিতিক কোণ কি ভাইয়া? ত্রিকোণমিতিক কোণ হচ্ছে যে এখানে
কি থাকবে আমি বলছি না, এখানে কিন্তু ও এ এবং ও বি দুইটাই কিন্তু সীমাবদ্ধ, ঠিক আছে, সীমাবদ্ধ রেখা। বাট এই ত্রিকোণমিতিকের ক্ষেত্রে এখানে যদি আমি ও এ একটা রশ্মি নেই এবং আরেকটা রশ্মি ধরো হচ্ছে ও বি নিলাম আগেরটার মতো, এখানে ও এ কিন্তু একটা সীমাবদ্ধ, বাট ও বি কিন্তু সীমাবদ্ধ না, কারণ ও বি এই জায়গা হতে পারে, আবার কি এই জায়গা হতে পারে, আবার এই জায়গা হতে পারে, মানে ঋণাত্মক মান। তাহলে কয়টা হইলো, একটা কোণ, ঠিক আছে, আবার কি এই যে আরেকটা কোণ, এখান থেকে এখানে আরেকটা কোণ, আবার এখান থেকে এই পাশে একটা কোণ। দেখছো অনেক বিশাল বিশাল কিন্তু কোণ হয়ে যাচ্ছে। মোট কথা জ্যামিতিক কোণ হচ্ছে দুইটা কি থাকবে, দুইটা রশ্মি সীমাবদ্ধ থাকবে, কিন্তু এই ত্রিকোণমিতিকের ক্ষেত্রে যে কোনো একটা কি থাকবে, একটা রশ্মি সীমাবদ্ধ থাকবে। বাট ওবি কি মুভ করতে পারবে, ওবি হচ্ছে মুভ করতে পারবে। সহজ ভাষা যদি বলি তাহলে দেখো, জ্যামিতিক কোণটা ঋণাত্মক হবে না, ঋণাত্মক হবে না, ঠিক আছে, কিন্তু ত্রিকোণমিতিক কোণটা কি মাইনাসও হবে আবার প্লাসও হবে। যেমন আমি বলছি না যে মুভ করতে পারবে, সো দেখো এখানে কিন্তু কি যদি আমরা একটা কোণ নেই তাহলে অবশ্যই কি ধরো হচ্ছে 30 ডিগ্রি ধরলাম, এটা কি ও এ এবং এটা ও বি, আর এখানে ও দিলাম। আবার যদি সেম কোণটা যদি নিচে দিই আমরা, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে -30 ডিগ্রি, ঠিক আছে। এই দেখো তাহলে ধনাত্মক ঋণাত্মক দুইটাই কিন্তু কোণ আছে, সো এটা ত্রিকোণমিতিক কোণ। আর জ্যামিতিক কোণে কিন্তু কি মাইনাস কখনো মাইনাস হবে না, ঠিক আছে। তাহলে আশা করি জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ তোমাদের ক্লিয়ার। আমি আবার রিপিট করি, জ্যামিতিক কোণ হচ্ছে দুটো সীমাবদ্ধ রেখা দ্বারা গঠিত, ঠিক আছে। আর ত্রিকোণমিতিক কোণ হচ্ছে একটা সীমাবদ্ধ থাকবে এবং আরেকটা রেখাকে মুভ করতে পারবে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে কি বললাম, যে জ্যামিতিক কোণটা ঋণাত্মক হবে না কখনো, অল টাইম পজিটিভ, কিন্তু ত্রিকোণমিতিক কোণটা কি প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আশা করি এই দুইটা তোমাদের ক্লিয়ার। এরপর আমরা পড়বো ধনাত্মক কোণ, ঠিক আছে। ধনাত্মক মানে আমরা কি জানি, ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আর তো কোণ তো পড়লামই আমরা। আচ্ছা কি বলছি আমরা, যদি প্রান্তিক রশ্মি প্রারম্ভিক রশ্মি, এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিই তাই তোমরা বুঝবা। দেখো এখানে ও দিয়ে প্রকাশ করলাম এবং এখানে দিলাম কি এ দিলাম, ও একটা রশ্মি, ঠিক আছে। তুমি একটু আগে আমি একটা উদাহরণ দিছি না, যে মাঠের এক জায়গায় বসে আছো এই বিন্দুতে, কিন্তু রোদ আসার কারণে তুমি বিতে চলে গেলা, ঠিক ওই উদাহরণটা মনে রাখো। দেখো সেম টু সেম সেই উদাহরণটা আমরা নিলাম এখানে, ঠিক আছে। তাহলে ও এ একটা রশ্মি এবং ও বি আর একটা রশ্মি, তাহলে আগে কি এই ও এ কিন্তু কি ও এ আমার এখানে প্রারম্ভিক রশ্মি। প্রারম্ভিক মানে কি, প্রারম্ভিক মানে হচ্ছে প্রাথমিক রশ্মি, মানে আগের রশ্মি। এরপর পরের রশ্মিটা হচ্ছে ওবি, ওবি হচ্ছে কি এটা পরের রশ্মি, এটা হচ্ছে কি পরের রশ্মি, আচ্ছা, বা প্রান্তিক রশ্মি, ঠিক আছে, ডান। এখন দেখো প্রশ্নটা বড়, যদি প্রান্তিক রশ্মি ও বি প্রারম্ভিক রশ্মি ও এ এর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তখন কি তখন যে কোণ উৎপন্ন হয় তাকে ধনাত্মক কোণ বলে। দেখছো ঘড়ির কাঁটার বিপরীত দিক, আমরা কিন্তু ঘড়ি সম্পর্কে একটু আগে পড়লাম, ঘড়ির কাঁটার বিপরীত হলে সেটা কি পজিটিভ, বলছি না। দেখো তাহলে মোট কথা এই ও এ এই রেখাটা কি থাকবে, স্থির থাকবে, মানে কি সীমাবদ্ধ স্থির থাকবে, এটা ঘুরবে না। ঘুরবে কোনটা ভাইয়া, ঘুরবে হচ্ছে ওবি। তাহলে কি বলছি, যদি ওবিটা কোন দিকে ঘুরবে, এদিক ঘুরে তো কি হয়ে যায় ঘড়ি কাঁটার দিক হয়ে যায় ঋণাত্মক, কিন্তু ঘুরতে হবে কোন দিকে, এই দিকে ঘুরতে হবে, ঠিক আছে। ধরো হচ্ছে এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে। তাহলে আমার এটা কি হয়ে গেল, এটা হচ্ছে ধনাত্মক কোণ। আমি আবার রিপিট করি, দেখো সবাই আমি আবার রিপিট করি, যদি এখানে কি দিছিলাম ও এ, এবার দিছিলাম ও বি, যদি এই ওবি রশ্মিটা কোন দিকে ভাইয়া, কোন দিকে ঘুরে বলছি, এই দিকে মুভ করবে, এই দিকে মুভ করবে, ঠিক আছে। তাহলে এই দেখো এখানে একটা যে কোণ উৎপন্ন হয়েছে, আবার যদি আমি এভাবে দেই তাহলে কিন্তু এই ও এর রশ্মি কিন্তু চেঞ্জ হবে না, এই একটা কোণ হইলো। আবার যদি এইভাবে দেই তাহলে কি এ একটা কোণ হইলো, এভাবে অনেক কোণ কিন্তু হয়ে যায়। আর এই সমস্ত কোণগুলো সবগুলো হচ্ছে ধনাত্মক কোণ, ঠিক আছে। আমি আবার বলি সংজ্ঞাটা দেখো, যদি প্রান্তিক রশ্মি কি বলছিলাম ওবি মানে পরের রশ্মিটা, আর প্রারম্ভিক রশ্মি মানে কি আদি রশ্মি মানে আগের রশ্মি ও এ, এইটা কিন্তু কি থাকবে ভাইয়া, স্থির থাকবে। বলতেছি বারবার বলতেছি যে কি থাকবে ভাইয়া, স্থির থাকবে, ঠিক আছে, স্থির রশ্মি আর কি। এর সাপেক্ষে ঘড়ির কাঁটার
বিপরীত দিকে ঘুরে। দেখো ঘড়ি কিন্তু আমি ওই যে এপাশে তোমাদের বোঝার সুবিধাতে রেখে দিয়েছি ঘড়িটা। ঘড়ি কিন্তু ঘুরে কোন দিকে ভাইয়া? এই দিকে ঘুরে, কিন্তু এদিকে কিন্তু চিহ্নটা কি বলছি? ঋণাত্মক। ঘড়ি কাটার দিক অল টাইম ঋণাত্মক। আর ঘড়ি কাটার বিপরীত দিক কোনটা? এই যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কি পজিটিভ দিক। ঠিক আছে, ছয় মাথার ঘড়িটা। তখন যে কোণ উৎপন্ন হয় তাই কি বলা হয়? ধনাত্মক কোণ। তাহলে ঋণাত্মক কোণ কোনটা? তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। ঋণাত্মক কোণ কি? যদি ঘড়ি কাটার দিকে ঘুরে। এই যে ঘড়ি কাটা কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে ঘড়ি কাটা। দ্যাট মিনস দেখো যদি এখানে আসি আমি, তাহলে সেম আগেরটার মতো একটা নাও। আগেরটার মতো একটা উদাহরণ নিই আমরা। এখানে ওয়ে ধরলাম প্রারম্ভিক রশ্মি মানে প্রাথমিক রশ্মি, এবং এই উবি এখান তো বি দেওয়া যাবে না, কারণ কি এদিকে, এদিকে তো যাবে না, এখন ঘড়ি কাটার দিকে ঘুরবে, তার মানে ঘড়িটা কোন দিকে গেছে? এই দিকে গেছে। সো কোনটা উৎপন্ন হবে কোথায়? আবার দেখো আমাদের প্রাথমিক রশ্মিটা হচ্ছে ও এ, প্রাথমিক রশ্মি হচ্ছে ও এ, এটা স্থির থাকবে, এবং প্রারম্ভিক রশ্মি হচ্ছে ও বি। তাহলে কোন দিকে দেবো আমরা? এই নিচের দিকে, কারণ ডান দিকে। ঘড়ির কাটার দিকটা হচ্ছে কোন দিক ঘুরে? হ্যাঁ, বাম থেকে ডান দিকে ঘুরে। সো এই এখানে হচ্ছে কোন উৎপন্ন করবে। তাহলে এখানে যদি আমরা থিটার মানটা দেই, ধরো সাপোজ 30 ডিগ্রি দিলাম, তাহলে এটা কি হবে? -30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে ঘড়ি কাটার দিক হচ্ছে ঋণাত্মক। তাহলে সংজ্ঞাটা পড়ো এখন, দেখো বুঝে যাবা। যদি প্রান্তিক রশ্মি ওবি, এই যে আমরা ওবি দ্বারা প্রকাশ করছি একটু আগে, প্রারম্ভিক রশ্মি ও এ এর সাপেক্ষে ঘড়ির কাটার দিকে ঘুরে, তখন যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ বলা হয়। ঠিক আছে, আশা করি সবার এটাও ক্লিয়ার। এরপর আমরা পড়বো কোয়াড্রেন্টাল কোণ। ঠিক আছে, কোয়াড্রেন্টাল কোণ হচ্ছে কিন্তু কি গুরুত্বপূর্ণ অনেক। দেখো সবাই, আমরা এখন কোয়াড্রেন্টাল কোণগুলো পড়বো। দেখো আমরা কি জানি, সংখ্যা রেখা পড়ছি না? আমরা সংখ্যা রেখা যদি একটা লেখচিত্রের মাধ্যমে স্থাপন করছি, তখন কিন্তু আমরা এগুলো পড়ছি ক্লাস 8 থাকতে। তো দেখো আমি আবার দেখাচ্ছি কোয়াড্রেন্টাল কোণ দেখবো আমরা। ঠিক আছে, তার আগে আমরা প্রকাশ করি কোনটা কি বলা হয়। আমরা মূলবিন্দু ও দেই এবং উপরে ওয়াই অক্ষ ওয়াই প্রাইম দেই, কারণ ঋণাত্মক মানগুলো বোঝাতে, এবং এক্স অক্ষের ঋণাত্মক মানগুলো এক্স প্রাইমের এই অংশ রাখি, এবং এটা হচ্ছে ধনাত্মক দিক এক্স। সো এখন দেখো আমরা কি করি। কোয়াড্রেন্টাল কোণ বলতে বোঝায় যে একদম অক্ষরেখার উপর যেটা অবস্থান করবে, মানে যে কোণগুলা এক্স ও এক্স ডট। দেখো এক্স ও এক্স মানে কি? এই যে বরাবর একদম। ঠিক আছে, এখান থেকে এক্স প্রাইম এক্স বরাবর, মানে ধরো এখানে হতে পারে, এখানে হতে পারে, মানে এর তো মানগুলো তো সব একই। ঠিক আছে, এখানে যে মানটা এখানে যায় সেম মান, ডিগ্রির ক্ষেত্রে আর কি। এটা কত ডিগ্রি আমরা জানি, একদম বরাবর 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। কেন? কারণ এই দেখো এই কোণটা কিন্তু 180 ডিগ্রি। আবার যদি হয় এখানে কি 90 ডিগ্রি, তাহলে কোথায় হবে? এই কোণের সাথে এই কোণের 90 ডিগ্রি, এই বাহুর সাথে এই বাহু 90 ডিগ্রি কোণ, কারণ একটা আরেকটার উপর লম্ব। মোট কথা হচ্ছে যে কোণগুলো, তোমরা সংজ্ঞা খেয়াল করো সবাই, যে কোণগুলো এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম অক্ষরেখার উপর অবস্থান করে তাকে কি বলা হয়? কোয়াড্রেন্টাল কোণ। ঠিক আছে, উপর দেখো এটা কিন্তু এখানেও হয় নাই, এখানেও হয় নাই, এখানেও হয় নাই, এখানেও হয় নাই, কোথায় হয়েছে? অক্ষরেখার উপর দিয়ে হয়েছে, অক্ষরেখার উপর দিয়ে হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। আর কোয়াড্রেন্টাল কোণের হচ্ছে আরেকটু ক্লিয়ার হলে, আরেকটু ক্লিয়ার হবে এইটা পড়লে, কোয়াড্রেন্ট কোণ বললে। দেখো আমি এটা বোঝাচ্ছি কোয়াড্রেন্ট কোণটা কি, নিচে সবাই একটু পড়ো লাইনটা। যে কোণগুলো এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম অক্ষরেখার বাইরে অবস্থান করে। বাইরে মানে কি? দেখো আমরা আবার দিই, এটা ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স ও এবার সে কি এক্স প্রাইম, এইগুলার বাইরে মানে কি? এই যে এখান দিয়ে কি হবে না, এখান দিয়ে হবে না, কোনগুলা কোন জায়গা দিয়ে হবে? ধরো হচ্ছে যে আমি দিলাম এখানে হতে, এই যে এখানে হতে পারে, আবার এখানে হতে পারে, আবার কি এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে। ঠিক আছে, আবার কি যে এখানে হতে পারে। মোট কথা হচ্ছে অক্ষরেখার বাইরে। অক্ষরেখা মানে আবার দেখো, অক্ষরেখা কি বুঝলাম আমি? অক্ষরেখা মানে হচ্ছে যে এটার উপর সরাসরি এটার উপর, কিন্তু অক্ষরেখার বাইরে মানে হচ্ছে যে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানেও। যদি এখানে হয় তাহলে কি হবে? এইরকম, আবার এইরকম। ঠিক আছে, সো আশা করি সবার কোয়াড্রেন্ট কোনো ক্লিয়ার। এগুলো এক্সাম্পল আছে 45 ডিগ্রি। আমি আরেকটা ভালো একটা উদাহরণে দেখো, 45 ডিগ্রি অঙ্কন করি আমি, তাও দেখো এই যে 45 ডিগ্রি হয়ে গেল। এটা কিন্তু কি কোণ? এটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট কোণ। আমি যদি বলতাম 180 ডিগ্রি, যদি বলতাম 180 ডিগ্রি, তাহলে কি এই যে এটা হইতো, উপরে হইতো। সো এটা একটা কি কোয়াড্রেন্টাল কোণ। ঠিক আছে, আশা করি এই দুইটা কোণ তোমাদের সবার ক্লিয়ার। এরপর আসি ও টার্মিনাল কোণ। দেখো আমি এখানে লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। আদর্শ অবস্থানে দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে ওই কোণ দুটিকে ও টার্মিনাল কোণ বলে। সংজ্ঞা আসলে এভাবে দিবা, কিন্তু যদি একটু ডিপলি আলোচনা করি তাহলে দেখো কি হয়। এই যে আমাদের যে একটা রশ্মি, এটাকে আমরা প্রকাশ করলাম ও এ দ্বারা, এবং উপরে যে রশ্মি আছে এটাকে প্রকাশ করলাম কি দ্বারা? বি দ্বারা। তাহলে দেখো বলছে আমরা কি জানি যে ও এ রশ্মি,
ওই রশ্মিটাকে আমরা কি ধরছি, স্থির ধরে নিছি। কারণ এটা কি বলছেন আমরা, যদি আমরা এখানে আলোচনা করবো ত্রিকোণমিতিক কোণ নিয়ে। ত্রিকোণমিতিক কোণ যখন তোমাদের পড়াইছি একটু আগে, তখন কিন্তু সেখানে বলছি যে একটা বাহুকে সীমাবদ্ধ থাকবে, মানে একটা বাহুকে স্থির ধরতে হবে। আর আরেকটা বাহু আছে যেটা ওই যে আমরা বলছি প্রান্তিক রশ্মি, এটা কি প্রান্তিক রশ্মি বা পরের রশ্মি বলছিলাম, এটা কি হবে, মুভ হবে, মানে কি ঘুরবে এটা, বাট ও এর রশ্মিটা স্থির থাকবে। তাহলে কি বলছে এখানে, দেখো এই যে 30 ডিগ্রি কোণটা, এর ভিতরে 30 ডিগ্রি কোণ, কিন্তু এর বাইরে দেখো যদি তুমি এটাকে প্রকাশ করো এই দ্বারা, দেখো এই যে হবে, যদি আমরা এই কোণটা হয়, তাহলে বাকির হলো কত কোণ, আর এই দেখছো, কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ মানে ইন্টারেস্টিং একটা বিষয়। যতটুকু বাকি আছে এই কোণটা হচ্ছে এই ভিতরের কোণের কোটার্মিনাল কোণ, ঠিক আছে। আবার আবার বোঝাই, এখানে ওরা সংজ্ঞা বলছে যে আদর্শ অবস্থানে দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে, দেখো প্রান্তিক রশ্মি কিন্তু সেমি, তুমি যদি বাহির থেকে এই কোণটা বিবেচনা করো, দেখো যদি তুমি বাহির থেকে এই কোণটা বিবেচনা করো, এই 330 ডিগ্রি কোণটা বিবেচনা করো, এবং ভেতর থেকে কিন্তু কি 30 ডিগ্রি বিবেচনা করো, দেখবা যে এইগুলোর প্রান্তিক রশ্মি সেমি, এটাকে সেম ধরে কিন্তু আমাদের কি এই 330 ডিগ্রি আসছে, এবং ভেতরেও কি 30 ডিগ্রি আসছে, এটাকে সেম ধরে কাকে, উবিকে, ঠিক আছে। সো এই 30 ডিগ্রিটা -30 ডিগ্রির কোটার্মিনাল কোণ, ঠিক আছে। তো আশা করি কোটার্মিনাল কোণ তোমাদের ক্লিয়ার। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান, ঠিক আছে, মানে কোনটা কোন জায়গায় হবে। দেখো এটা হচ্ছে একদম ইজি, আমি জাস্ট একটা চিত্র এঁকে তোমাদের বোঝাচ্ছি। দেখো আমরা কোয়াড্রেন্টাল সম্পর্কে সবাই পরিচিত আছি, তাই না? কোয়াড্রেন্টাল মানে কি ভাইয়া, চতুর্ভাগ। কোয়াড্রেন্টাল মানে কি ভাইয়া, চতুর্ভাগ, মানে চারটা অংশ আর কি। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এন্ড লাস্টে যেটা থাকে এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্টাল, ঠিক আছে। এখন এই যে এটুকুর মান আমরা সবাই কি জানি, 90 ডিগ্রি, তাই না? এবং এই যে এটা একদম টোটালটা, মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, বাট যখন মিলে বলবো এই দুটো কত, দেন কি সবাই তো অবশ্যই পারবে এটা, কারণ 180 ডিগ্রি। আবার নিচে কি 390 360 ডিগ্রি, সরি 390 327 ডিগ্রি, ঠিক আছে। আবার কি এখানে 490 4 নং 36, সো 360 ডিগ্রি, মানে ফোর্থ কোয়াড্রেন্টের মান হচ্ছে 460 ডিগ্রি। সবাই কিন্তু আলাদা করে 90, বাট যখন একত্রে জিজ্ঞেস করবো তখন কি গুণ করে আমাদের বলতে হবে। যাই হোক, তো আশা করি এই জিনিস সবাই বুঝছো। এখন আমরা যেটা শিখবো যে কোন ডিগ্রি মান কোন জায়গায়, যেমন আমি একদম ক্লিয়ার করে নেই। দেখো আবার আমি এটা কি করলাম, একটা সংখ্যা রেখা নিলাম, হ্যাঁ। এখন তোমাকে বললাম যে ভাইয়া 45 ডিগ্রির অবস্থান কোথায়, এর কি অবস্থান কোথায় দেখাও, ঠিক আছে। এখন তুমি কিভাবে করবা, কারণ একটু আগে তোমাকে বলতেছি এটা হচ্ছে কি 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে সুন্দর করে চাঁদা বসাবে একটা, ঠিক আছে, একটা চাঁদা বসাবা, চাঁদা বসে দেখবা ঠিক এই পয়েন্টে 45, এরপর সুন্দর করে এই এখান থেকে একদম এবার যোগ করে দিবা, ঠিক আছে। আমারটা বাঁকা হয়েছে, তুমি স্কেলতে যখন করবা তখন দেখবা যে সোজা হবে, তখন এইটার মানে হচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে তোমার আনসারটা হবে যে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে কি প্রথম চতুর্ভাগে হচ্ছে 45 ডিগ্রি অবস্থান। আবার তোমাকে বললাম একটু বড় চেয়ে বলি আমি, 150 ডিগ্রি কোন অবস্থান কোথায় দেখাও, তখন তুমি কি করবা, দেখো আমি আবার পরিষ্কার করে নিই, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে অবশ্যই অঙ্ক করার সময়, ঠিক আছে, আদারওয়াইজ কিচ্ছু বুঝবা না, কিন্তু মানে বুঝবা ঠিক আছে বাট মাথায় থাকবে না। সো ম্যাথ করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবা এবং আমার সাথে সাথে এগুলো করবা, বা পজ করে তুমি করতে পারো এটা। আচ্ছা ওকে, দেখো আমরা কি বলছি, 150 ডিগ্রি কোণের অবস্থান দেখবো আমরা কোন জায়গায় আছে, ঠিক আছে। দেখো তাহলে আমরা আগে থেকে জানি কি, দেখো আমরা একটা আমি এঁকে দিই তোমরা সবাই বুঝবা, এটা 90 দিলাম, তার এটা কি 180, এটা হচ্ছে 270, এবং এটা হচ্ছে কি 360। এগুলো কিন্তু আলাদা আলাদা 360 না, সবগুলো যোগ করে সবগুলো হ্যাঁ, এই প্রত্যেকটা কোয়াড্রেন্ট যোগ করে তো আসছে, আবার চারটা যোগ করে কত আসছে 360, এর মাথায় রাখবো সবসময়। তাহলে দেখো আমরা যদি মূলবিন্দু ও দ্বারা প্রকাশ করি, আর অবশ্যই এটা কি এক্স অক্ষ, এখানে এক্স প্রাইম অক্ষ, এগুলো আসলে এখানে না দিলে চলবে। তো আমরা প্রথমে কি দেখবো যে 150 কোণটা কোথায় অবস্থিত,
এই দেখো আমরা কিন্তু জানি কি দ্বিতীয় কোয়াড্রান্টে কোন পর্যন্ত আছে, হাইস্ট 180 পর্যন্ত আছে। সো আমার লাগবে 150। সো সাদা এখানে সুন্দর করে বসাবা, দেখবা যে 150টা কোথায় আসবে ভাইয়া, 150টা আসবে ঠিক এই অবস্থানে। ঠিক আছে, তার মানে যেখান থেকে শুরু করে একদম এই অবস্থান আসবে। তার মানে এটা 90, দেখো এটা 90 সাথে কত যোগ করলে 150 হয়? 90টা কোন পর্যন্ত হয়? এই যে এই পর্যন্ত কিন্তু 90, একদম এইখান থেকে শূন্য থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কি 90, এবং 90 থেকে আর কত ঘর যেতে হবে 150 বানাতে? অবশ্যই 60 ঘর। সো এপাশ থেকে 60 কোন জায়গায় আসবে? একদম এই পাশে, আমি বড় করে দিচ্ছি এই পাশে আর কি, এখান দিলেও হয়তো সমস্যা নাই। সো তাহলে কি করতে হবে, এইখান থেকে জাস্ট যোগ করে উপর দিকে উঠাইয়া দিবা। ঠিক আছে, আর কোনটা দিবা কোথায় ভাইয়া? এই যে পাশে। ঠিক আছে, এটা কি হলো আমার, এটা হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই আমরা হচ্ছে উপর দিকে যাচ্ছি কেন, আমরা উপর দিকে যাচ্ছি কেন, নিচের দিকে কেন যাচ্ছি না? এর সুন্দর একটা আনসার হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ মান। ঠিক আছে, তার মানে কি ঘড়ি কাটার বিপরীত দিক। পজিটিভ মানে কি ঘড়ি কাটার বিপরীত দিক। আবার যদি আমি বলতাম, দেখো একটা উদাহরণ আমরা, তোমাকে বলা হতো যে -50 ডিগ্রি, -50 ডিগ্রির অবস্থান কোথায় দেখাও লেখচিত্রে, তাহলে কি হবে ভাইয়া? সুন্দর করে একটা সংখ্যা রেখে আঁকবা। ঠিক আছে, এরপর এখানে মূলবিন্দু দিবা। ঘড়ি কাটা বিপরীত দিক কি? এই যে এই দিকে। ঘড়ি কাটা বিপরীত দিক কিন্তু কি, সবাই মাথায় রাখবা। সরি, ঘড়ির কাটার দিক মানে হচ্ছে এই নিচের দিকে। ঠিক আছে, তার মানে কি ঘড়ি কাটার দিক যেদিকে যাবে সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এখন ঘড়ি মতো করে নিবা এই, তাহলে এইটা হবে প্রথম কোয়াড্রান্ট। ঠিক আছে, তাহলে এটা হবে প্রথম কোয়াড্রান্ট। সো এই দিক বরাবর 50 যেতে হবে, এদিক বরাবর 50 যেতে হবে। তার মানে কি চাঁদা বসাবে, এখানে চাঁদা উল্টা করে বসাবা, উল্টা করে দেন হচ্ছে দেখবা যে এই যোগ করে দিবা। তাহলে কি তোমার এই কোণটা হচ্ছে কি ভাইয়া, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমাদের ধনাত্মক, ঋণাত্মক, কোয়াড্রেন্টাল এবং কি কোয়াড্রাল কোণগুলার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, এবং অবস্থানগুলো আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাবো, চ্যাপ্টার না সরি পরবর্তী টপিক চলে যাবো। দেখো কি আছে এখানে, এখন আমরা যা শিখলাম কয়েকটা দেখি করতে পারি কিনা। আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণ, এই যে একটু আগে যা বললাম জাস্ট ওইটাই। এখন বলছে দেখো -210 ডিগ্রি কোণের অবস্থান দেখাতে বলছে। দেখো এটাও কিন্তু আমরা ইজি, কারণ কি আমরা জানি কি ঘড়ি বলছি না, ঘড়ি মাইনাস থাকলে বুঝবা যে কি ঘড়ির কাটার দিকে চলতেছে। ঘড়ির কাটা কোন দিকে চলে ভাইয়া? এই নিচের দিকে। নিচের দিক দিয়ে মনে রাখবা, নিচের দিক মানে হচ্ছে মাইনাস। অনেকে ডান বাম দিয়ে আবার বুঝে না, তাহলে নিচ আর উপর দিয়ে মনে রাখবা। উপর দিকে যাবে পজিটিভ হলে, আর নিচের দিকে আসলে কি সেটা নেগেটিভ দিয়ে মনে রাখবা। তাহলে অবস্থান দেখাতে বলছে কোন দিক দিয়ে হবে, তাহলে দেখবো যদি এটা ও হয় মানে মূলবিন্দু ও দ্বারা প্রকাশ করা হয় আর কি। আর এটা কি -210 বলছে, তাহলে কত ঘর যেতে হবে? আমরা জানি কি প্রতি এক ঘর হচ্ছে 90, প্রতি এক ঘর কত 90। তাহলে আমরা যদি এই পর্যন্ত যাই, এটা 90 হইল। ঠিক আছে, এদিক দিয়ে যেতে হবে কিন্তু উপর দিক দিয়ে না। তারপরে আরো 90 গেলাম, আরো 90 গেলাম, তার মানে 90, এখানেও 90, এখানেও 90, কত হলো ভাইয়া? 180 হইল। ঠিক আছে, প্লাস আর কত লাগে দেখার, কত লাগে এটা হিসেব করে নিবে তোমার ক্যালকুলেটর দ্বারা। ঠিক আছে, এই যে 180 করে গেছো, এখন সুন্দর করে 210 থেকে জাস্ট 180 বিয়োগ দিবা, দেখবা যে কত ঘর যেতে হবে, মাত্র 30 ঘর যেতে হবে। ঠিক আছে, দেখো তাহলে কি করবা, আর 30 ঘর যাবা জাস্ট, তাই আমাদের 210 হয়ে যাবে। 30 ঘর কোন জায়গায় যাবে? অবশ্যই চাঁদা বসাবা, বা একটা হাতের মাপ দিয়ে দিলে হবে, সমস্যা নাই। ধরো 30 হচ্ছে এখানে। ঠিক আছে, কারণ অর্ধেক কি 45 আমরা জানি 90 এর, তাহলে কি 45 এর চেয়ে একটু কম হবে। সো 30টা হচ্ছে এখানে। এই তাহলে কি তোমার এইটাই হচ্ছে কি ভাইয়া, তোমার -210 ডিগ্রি, বা আমি ইংরেজিতে লিখি 210, এত ডিগ্রি কোণের অবস্থান। মাইনাস কিন্তু এখানে মাইনাস থাকলে কি আমরা যে এদিক দিয়ে চলে গেলাম, আর যদি প্লাস থাকতো তাহলে আমরা এই দিক দিয়ে চলে যেতাম। ঠিক আছে, ওকে, আশা করি তোমাদের এই টপিকসটা ক্লিয়ার। ওকে, দেখো এবার আমরা ত্রিকোণমিতিক পরিমাপ নিয়ে আলোচনা করব। দেখো ত্রিকোণমিতিক পরিমাপ, এটা সম্পর্কে জানার আগে তোমাদের কিন্তু আরেকদিন আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলছিলাম কি অতিভুজ চিনতে হবে, আমাদের অতিভুজ চিনতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু পরিমাপগুলো নির্ণয় করতে পারবো না। দেখো আমি আবার লিখে দিই সেই ক্লাসে যা পড়াইছিলাম। আমি বলছিলাম যে একমাত্র সমকোণ, একমাত্র সমকোণ এর, একমাত্র সমকোণের কি ভাইয়া, একমাত্র সমকোণের বিপরীত বাহু, একমাত্র সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি ভাইয়া? অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, আর আর যে দুইটা বাহু আছে, অপর দুইটো
অপর বাহু। এখন আমরা ত্রিকোণমিতিক পরিমাপ নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের দুটো জিনিস শেখা অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে কি, যে আমরা কি জানি, অতিভুজ, তারপর হচ্ছে লম্ব, আর এটা কি ভূমি। তো এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আর কোনটা যেখান দিয়ে থাকবে তার উপর ভিত্তি করে আমাদের বের করতে হবে অতিভুজ কোনটা। এটাকে আমরা দুটো লাইন শিখে নিই। দেখো, যদি সমকোণ থাকে, যদি একটা সমকোণ থাকে, এই সমকোণের সবসময় সমকোণ এর বিপরীত, সবসময় সমকোণের বিপরীত বাহু যেটা হবে সেটা কি অতিভুজ। ঠিক আছে, আমরা অতিভুজ বের করতে পারলেই লম্ব আর ভূমি কি খুব সহজে বের করতে পারবো। এরপর দেখো, আর বাকি যে দুটো কোণ আছে না, এই দুটো, একটা কোণ একটা কোণ, বাকি কোণগুলোর বাকি কোণগুলোর বিপরীত বাহু সবসময় লম্ব। ঠিক আছে, এই দুইটা কথা হচ্ছে তোমরা খাতায় নোট করে রাখো, যে সমকোণ যেটা, সমকোণের বিপরীত বাহু সবসময় কি অতিভুজ হবে। ঠিক আছে, যেমন এখানে সমকোণ কোনটা, আমি যদি প্রকাশ করি, এটা কি এ, এটা হচ্ছে বি, আর এটা কি সি। এই বি কোণ কিন্তু সমকোণ, মানে কি 90 ডিগ্রি। এই কোণের বিপরীত বাহু কোনটা, এই এসি, এর অতিভুজ। আবার যদি বাকি কোণগুলো তুমি বিবেচনা করো, তাহলে দেখো, এটা যদি একটা আমরা কোণ দেই, ত্রিভুজ আঁকি, এখানে কোণ দিলাম হচ্ছে এইটা, এবং এইটা কোণ দিলাম। দেখো, আমরা যদি এই কোণ হিসেব করি, তাহলে এই কোণের বিপরীত বাহু কিন্তু এই বরাবর যেটা আছে, এই বরাবর যেটা আছে সেটা বিপরীত বাহু। তাহলে এই যে বিসি আমরা দিলাম এখানে, এই বিসি কিন্তু কি হবে, এটা হবে লম্ব। ঠিক আছে, দেখো আমরা আরেকটু ক্লিয়ার করি। যদি এখানে আমরা আরেকটা কোণ নিলাম, ঠিক আছে, সো আমরা এইটাকে বাহু ধরলাম, এটাকে কোণ ধরলাম, এ বি আর হচ্ছে সি। তাহলে দেখো, এখানে এসি কি এবং বিসি কি, এ বি কি, এই তিনটা বের করার আগে আমরা আগে কি কোণ দেখবো, কোন কোনটা আছে এখানে, এই কোণ। আর কোণের বিপরীত বাহু কি বলছি, একমাত্র সমকোণের ক্ষেত্রে এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, কিন্তু এটা তো সমকোণ না, এটা কি সমকোণের চাইতে কম আছে একটু, যাই হোক। তো এইটার বিপরীত বাহুটা কি তাহলে, এই বরাবর দেখো, এই যে বিসি, এই বিসিটা কি তাহলে লম্ব। আবার এটা যেহেতু লম্ব হইলো বিসি, তাহলে কি আছে, অবশ্যই অতিভুজে থাকবে। আর বড় বাহুটা কি সবসময় অতিভুজ। এরপর যেটা বাকি আছে সেটা কি ভূমি। দেখছো, অনেকে কিন্তু এটা ভুল করবে যে নিচে যেটা আছে সেটা মনে হয় ভূমি, আসলে তা না। সবসময় এটা তোমার হচ্ছে নির্ণয় করবা কি দিয়ে, কোণের মাধ্যমে নির্ণয় করবা। ঠিক আছে, তো এখন আমরা এটা কেন শিখলাম, কারণ যখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলবে, তখন আমাদের এগুলো কাজে লাগবে। দেখো, আমি তিনটা লাইন লিখে দেই, এই তিনটা লাইনের মাধ্যমে কি আমরা সহজেই সাইন, তারপর হচ্ছে কস এবং ট্যান, এই তিনটার মান সহজে বের করতে পারবো। ঠিক আছে, সূত্রগুলো আর কি। দেখো, যদি আমরা প্রথম লাইন লিখি, সলিতা, ললিতা এবং কি অঞ্জলি। দেখো, এই সলিতার কি সাইন থিটা, ঠিক আছে, মানে দন্তের সাথে সাইন, এবং লতে হচ্ছে কি প্রথমে যেটা থাকবে সেটা যাবে উপরে, লতের লম্ব। আর এই যে অঞ্জলির অ, এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। তাহলে সাইন থিটা সূত্র কি বললাম ভাই, সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে তুমি খুব সহজে থিটা মান বের করতে পারবা, বা লম্ব বের করতে পারবা, অতিভুজ বের করতে পারবা। এরপর লাইনটা লিখলাম, কলিকাতা ভ্রমণে আসিয়া। দেখো, এই লাইনের এই লাইন আমরা কি শিখবো, কতে কি হয়, কতে হয় কস থিটা, ঠিক আছে, এই ভতে কি হয় ভূমি, এবং এরপর যে স্বর আছে এটাতে কি হয় অতিভুজ, অতিভুজ। তাহলে দেখো, আমরা এই দুইটা লাইনের মাধ্যমে কি সাইন এবং কস থিটার
মান কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, সূত্রগুলো শিখে ফেললাম একটা ছন্দ দিয়ে। লাস্টে কি হচ্ছে আমাদের একটা tan থিটা, এটা বাকি আছে। তো এটারটা কি হবে তাহলে, দেখো আমি এখানে লিখে দিই। এই দুইটা হচ্ছে সুন্দর করে খাতায় উঠে নাও, আমি ক্লিয়ার করে ফেলবো একটু পর। ঠিক আছে, সো খাতায় সবাই এটা তুলে নাও একটু, ভিডিওটা পজ করে। দেখো এখন আমরা tan নির্ণয় করবো। tan এর সূত্র কিভাবে বের করতে পারি, দেখো tan এ হচ্ছে সেম আগে যে দুটো লাইন লিখছিলাম, সলিতা ললিতা অঞ্জলি কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা নিয়ে ভাগিল। ঠিক আছে, ধরো হচ্ছে দুইটা বান্ধবী কি এরা চুরি করতে গেছে আর কি। তো কি নিয়ে, কিসের জন্য গেছে, টাকা চুরি করতে, কলিকাতা। ঠিক আছে, সলিতা ললিতা অঞ্জলি কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। ঠিক আছে, দেখো আমরা ছন্দের মাধ্যমে কি তিনটা সূত্র কিন্তু শিখে ফেললাম। শুধু তিনটাই শিখো নাই, এই তিনটা দিয়ে আরো তিনটা হয়। দেখো লতে কি লম্ব, আর ভতে কি ভূমি। তাহলে সাইন কস ট্যান এই তিনটা আমাদের শেখা শেষ। এখন তোমরা জানো যে সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে হচ্ছে 1/cosec থিটা। আবার আমরা যে বলছি কস থিটা, কস থিটার সমান কি লিখতে পারি আমরা 1/sec থিটা। ঠিক আছে, আবার লাস্টে যে বললাম ট্যান থিটা, এই ট্যান থিটা লিখতে পারি এটা কার বিপরীত রাশি 1/cot থিটা। দেখো তুমি এখন কি করতে পারবা, জাস্ট যেমন আমি একটা বুঝিয়ে দিই, ট্যান থিটা যেহেতু হয়েছে কি লম্ব বাই অতিভুজ, সো এই কট থিটা হবে কি ভূমি বাই লম্ব। এভাবে তুমি কি বাকি তিনটাও বের করতে পারবা। তাহলে কি আমাদের তিনটা সূত্র দিয়ে 6টা সূত্র শেখা শেষ। তো আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। এরপর দেখো আমরা এই টপিকসটা বলবো যে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। চিহ্ন বলতে বোঝাচ্ছে এখানে প্লাস কোন জায়গায় কোন জায়গায় মাইনাস। ঠিক আছে, তো এটা সবাই খাতায় নোট করে রাখো। নতুন বই মেবি এটা দেওয়া নাই, বাট আগের বই দেওয়া ছিল। সবাই দেখো, এই যে আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম যে কোয়াড্রান্ট মানে কি চতুর্ভাগ, কয়টা আছে 4টা, 1টা 2টা 3টা 4টা। এই প্রথম চতুর্ভাগ, যেখানে প্রথম চতুর্ভাগ এইখানে কি অল পজিটিভ। অল বলতে কি ভাইয়া, অল বলতে হচ্ছে সাইন কস ট্যান, তারপর কি কট সেক অ্যান্ড কোসেক। এই 6টা যে ভ্যালু গুলা সবগুলো ভ্যালু কি প্রথম চতুর্ভাগে সব পজিটিভ মান। ঠিক আছে, এরপর দ্বিতীয় কোয়াড্রান্টে হচ্ছে তোমার সাইন আর হচ্ছে কি কোসেক, এই দুইটা মান শুধু কি পজিটিভ, আর যে বাকিগুলো আছে সব কিছু হচ্ছে কি নেগেটিভ। এই দুইটা মান শুধু মাথায় মনে রাখবা যে সাইন আর কোসেক হচ্ছে ধনাত্মক এখানে। ঠিক আছে, এবং থার্ড কোয়াড্রান্ট দেখো তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এই তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র কি ট্যান আর হচ্ছে কট, এই দুইটা মান পজিটিভ আসবে, আর বাকিগুলো কি সব নেগেটিভ। ঠিক আছে, বাকিগুলো কি চতুর্থ চতুর্ভাগ মানে ফোর্থ কোয়াড্রান্ট, এখানে কি তোমার সেক আর কস এই দুইটা মান শুধু কি পজিটিভ, আর বাকি সবগুলা নেগেটিভ আসবে। একদম প্রদস্থ করতে হবে। ঠিক আছে, এগুলা একদম মেমোরাইজ করতে হবে, এগুলো কাজ লাগবে ম্যাথ করার সময়। ঠিক আছে, আচ্ছা তো আশা করি এই জিনিস সবার ক্লিয়ার। আর নোট করে নিও খাতা, এটা মুখস্থ রাখতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে এই বিষয়টা। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা অনুষ্ঠানে একটা ম্যাথ করব, আর এরই মাধ্যমে আমাদের আজকের পার্ট 1 মানে প্রথম অংশ শেষ। ঠিক আছে, এরপরের অংশে আমরা কি করব, অনুশীলনীর যে অঙ্কগুলো বাকি অঙ্কগুলো আছে সবগুলো শেষ করব ধীরে ধীরে। দেখো প্রথমে আমরা এটা সলভ করবো কি 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। দেখো আমরা কিন্তু অনেক আগে পড়ছিলাম যে 1 ডিগ্রিতে কি জানি আমরা, 1 ডিগ্রিতে হচ্ছে তোমার 3600 সেকেন্ড। ঠিক আছে, বা আমি যদি একটু ছোট করে লিখি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। ঠিক আছে, এটা সবাই মুখস্থ রাখতে হবে, ম্যাথ করার সময় কাজে লাগবে। তাহলে 1 ডিগ্রিতে কত মিনিট, 60 মিনিট। এটাকে কি প্রকাশ করা হয় এইভাবে প্রকাশ করা যায় একটা প্রাইম দিয়ে। ঠিক আছে, শুধুমাত্র একটা ডট থাকলে সেটা কি মিনিট, যদি ডাবল থাকে সেটা হচ্ছে সেকেন্ড, এটা মাথায় রাখবা। তাহলে আমরা এই নতুন করে লিখি আবার, দেখো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60, এই যে একটা প্রাইম শুধু জাস্ট, তার মানে কি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে যদি সেকেন্ডে প্রকাশ করতে আমাদের কি করতে হবে, 5 ডিগ্রিতে সেকেন্ড বের করতে হবে। তার মানে 1 ডিগ্রিতে আমরা সেকেন্ড বের করে নিই, 60 মিনিট মানে কি 1 মিনিটের মানে 60 সেকেন্ড। সো 60 মিনিট সমান কি হবে, 60 মিনিট সমান 60 গুণ 60 মিনিট, 60 সেকেন্ড আর কি। ঠিক আছে, তাহলে কি সেকেন্ডে বলছে কি ডাবল প্রাইম হবে, তাহলে এখানে কি ডাবল প্রাইম, তার মানে 1 ডিগ্রিতে 3600 সেকেন্ড। ঠিক আছে, ডাবল প্রাইমটা কার,
সেকেন্ডের, SECOND। ঠিক আছে, দেখো আমি আবার দেখাই, চলে গেছে। তাহলে বলছি কি 1 ডিগ্রি সমান কি আসলো, 60 গুণন 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি হলো 3600 সেকেন্ড ডাবল প্রাইম। তাহলে বলছে 5 ডিগ্রিতে কত সেকেন্ড, তাহলে তোমরা অবশ্যই বের করতে পারবা, অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কি হয় গুণ করতে হয়। তো 5 × 3600, সো যা মান আসে ওইটা হচ্ছে কি আমার আনসার। দেখো আমি এখানে দেখে দিই কত মান আসে, ক্যালকুলেটর চাপবা, তারপর কি করবা, এই যে 3600 ইন্টু 5, ঠিক আছে, দেখো কত আসে 18,000, তার মানে 18,000। ঠিক আছে, আনসার কত আসলো ভাইয়া 18,000। সেখানে কি হবে 1 2 3, এটা সেকেন্ড। তো আশা করি আমাদের আজকের এই ক্লাসটা তোমরা ভালোভাবে সম্পন্ন করছো এবং ভালোভাবে বুঝতে পারছো। আমাদের পরবর্তী অংশ দেখতে একটু নিচে গিয়ে বাসে প্লে লিস্টে যে একটু সার্চ দিয়ে নাও। দ্বিতীয় অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অংশটা বেসিক পার্ট, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে ক্লাস আমি দিলাম বেসিক পার্টটা, এই পার্টটা যদি ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু সেকেন্ড পার্টটা বুঝবো না। তো আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে। এবং দেখো এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করব। সেটা হচ্ছে যে আমরা আগে যে পড়ছি পিথাগোরাস উপপাদ্য এবং বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলা, এই দুইটার সংমিশ্রণে আমরা দুটো প্রশ্ন সলভ করব। ধরো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, একটা ত্রিভুজ, আবার এখানে কি সেম ওয়েতে দিলাম আমরা ABC। এই দুইটা ত্রিভুজ নেওয়ার অর্থ হচ্ছে আমরা কোণগুলো হচ্ছে আলাদা আলাদা রাখবো, যাতে করে তোমরা এই দুটো ম্যাথের মাধ্যমে যতগুলো ম্যাথ আছে তোমাদের বইয়ে সবকিছু তোমরা একদম সহজেই বুঝতে পারো। এর জন্য আমরা দুইটা উদাহরণ রেখেছি। দেখো এটি কিন্তু সমকোণ, মানে 90 ডিগ্রি, আমরা সবাই জানি এটা 90 ডিগ্রি, বাট এইগুলো হচ্ছে কি সমকোণ নয়, এটাও সমকোণ নয়, এটা সমকোণ নয়। আচ্ছা, তো এখন মেইন প্রশ্নে আসি আমরা। ধরো এটা দেওয়া আছে 3 সাপোজ সেন্টিমিটার, বা কোনো একটা একক দেওয়া আছে, এটাও 4 সেন্টিমিটার। ঠিক আছে, বাট তোমার কি এসি দেওয়া নেই, তাহলে আমরা কি এসি বের করতে পারবো না সহজেই? যদি বলে এসি সমান হোয়াট, প্রশ্নে বলে বা কোনো এমসিকিউতে আসে এসি সমান কত, তাহলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এটা কিন্তু অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। সো অতিভুজের সূত্র আমরা কি জানি, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কত আছে আমরা ডিরেক্টলি লিখে ফেলি, লম্ব কত আছে 4 স্কয়ার প্লাস, আর ভূমি কত আছে 3 স্কয়ার। সো কত হয় এখানে, আর এসিটা রেখে দাও, আর এই যে স্কয়ারটা আসে এইটা হচ্ছে ডান পাশে যদি যায় তাহলে সেটা কি হয়ে যায়, রুট ওভার হয়ে যায়। সো 4 4 16 এবং 3 3 9, তাহলে 16 9 25, আর 25 এর উপরে যদি রুট ওভার থাকে সেই মানটা হয়ে যায় 5। তার মানে কি 5 5 25, 5 হচ্ছে কি আমাদের এই অতিভুজ, তার মানে 5 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো এখন তোমাকে প্রশ্ন বললো যে প্রথম চিত্রের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। তাহলে তুমি কিভাবে করবে, দেখো ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়, যেমন সাইন কস টেন কস কোসেক এগুলাই। ঠিক আছে, তো আমরা একটা একটা ধাপে ধাপে বের করবো। দেখো যদি আমি বলি সাইন থিটা সমান হোয়াট, তাহলে সাইনের সূত্র আমরা কি জানি আমরা সবাই, সরিতা ললিতা অঞ্জলি। তোমরা আমি একটু ছন্দ লিখে দিচ্ছি, ওটা আবার রিভিশন দাও একটু। দেখো উপরে কিন্তু লম্ব ছিল, ঠিক আছে, উপরে ছিল কি লম্ব, আর নিচে কি ছিল অঞ্জলির অতিভুজ, শর্ট করে লিখলাম অতিভুজ। তাহলে কি হয় এখানে দেখো, হ্যাঁ লম্ব হচ্ছে কত এখানে 4 এন্ড অতিভুজ কত 5, তার মানে কি আমার এই যে সাইন থিটা মান হচ্ছে 4/5। আবার কস থিটা যদি বলে বা আমরা যদি বের করতে চাই, তাহলে কলিকাতা ভ্রমণে আসি, আমি এখন ডিরেক্ট লিখতেছি। দেখো ভ্রমণে আসে মানে কি ভতে ভূমি, আর অতিভুজ কোনটা, অতিভুজ 5, তার মানে ভূমি বাই অতিভুজ কত 5। আর থিটা কিন্তু কোনটা দিছি এখানে, আমি সমকোণ থিটা দিছি, খুব খেয়াল করে দেখো, এটা আমি কিন্তু সমকোণ থিটা দিছি। ঠিক আছে, এরপর দেখো tan থিটা সমান কি হবে, tan থিটা সমান কি হবে, তাহলে টাকা লইয়া ভাইগুলো লতে কি লম্ব, লম্ব 4 ভাইগুলো মানে ভূমি 3। ঠিক আছে, আশা করি প্রথম তোমাদের যে চিত্র আমি ম্যাথ করাতেছি এটা হচ্ছে সবার ক্লিয়ার। বাট সবাই দেখো এখানে কিন্তু কোনটা হচ্ছে মেইন বিষয়, কোন কিন্তু সমকোণ ছিল, যার জন্য অতিভুজ এটা হয়েছে এবং ভূমি হচ্ছে এটা এবং লম্ব হচ্ছে এটা। বাট সমকোণ যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের ভূমি অতিভুজ এগুলো কি চেঞ্জ হয়ে যেত। দেখো এরকম একটা ম্যাথ সলভ করি আমরা। এরপর এই দেখো আমরা ধরো হচ্ছে এই চিত্র আমরা কাজ করবো, এটা দরকার নাই, এটা দরকার নাই। এখানে আমরা কোন দেব জাস্ট এইটা, এবং মানগুলো সেম রাখবো। অতিভুজের মাধ্যমে তো আমরা বের করতে পারছি অতিভুজটা পিথাগোরাসের মাধ্যমে, সেটা কত আসলে এখানে ভাই 5, এখানে আসলো এটা তো ছিল দেওয়া মান ছিল। সো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, সব সেন্টিমিটার করতে। যাই হোক আমরা এখন কোন দিলাম, কোনটা এ যেটা, তার মানে এ কোন। ঠিক আছে, আর বিসি হচ্ছে আমরা প্রকাশ করলাম জাস্ট।
এখন দেখো, এখন যদি বলা হয় সাইন থিটা সমান হোয়াট, তাহলে কিন্তু তোমাদের আগের মতো মানটা আসবে না, কারণ এই যে থিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বলছিলাম কি যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, ঠিক আছে, কিন্তু এখানে তো সমকোণ নাই। অন্য সকল কোণের ক্ষেত্রে কি বলছিলাম, অন্য সকল কোণের ক্ষেত্রে বিপরীত বাহু হচ্ছে লম্ব। সো এখানে লম্ব হচ্ছে কি, এখন এসি তে লম্ব হচ্ছে তোমার বিসি, তার মানে 3, এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ কিন্তু তোমাকে বলছে আবার যে অতিভুজ হচ্ছে বড় বাহুটা, তার মানে বড় বাহু এখানে কি এসি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 5। আর লম্ব কি, যেটা বাকি আছে ওটা লম্ব, সরি যেটা ভূমি মানে বাকি আছে ওটা হচ্ছে কি ভূমি, তো 3 সেন্টিমিটার। আর লম্ব কিন্তু এখানে কি, ও সরি এটা কিন্তু 4, এটা 4, এটা 4, ঠিক আছে। ওয়েট, এটা হচ্ছে 4, ওকে। তাহলে আমার লম্ব যেহেতু 3, তাহলে ভূমি হচ্ছে 4। দেখছো ভূমি কি এখানে এ বি, অনেকে কিন্তু ভুলে এই এ বিটা লম্ব লম্ব আছে দেখে অনেকে বুঝবে যে এটা লম্ব, কিন্তু এটা লম্ব নয়। কারণ কি, যে কোণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যার জন্য লম্বটা হয়েছে এখন কি কোণের বিপরীত বাহু। সো বিসি হচ্ছে লম্ব, এখানে বিসি হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে 4, তার মানে এ বি, আর অতিবস্তু বড় বাহুটায়। এখন তোমরা হচ্ছে এটা বের করতে পারবা সহজে, কারণ আমরা সূত্র জানি সবাই, সাইন থিটা হচ্ছে কি সলিতা ললিতা অঞ্জলি, তার মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে 3, আর অতিভুজটা কত 5। দেখছো আগের রেজাল্টের সাথে এটা কিন্তু কোনো মিল নেই। এবার সাইন, তারপর কি কস, কস থিটা ইজ ইকুয়াল টু কলিকাতা ভ্রমণে আসিয়া, তার মানে ভূমি কত এখানে, ভূমি হচ্ছে 4, আসিয়া অতিভুজ কত 5। দেখো আমরা সাইন কস টেন কিন্তু পারি, বাট বাকি যে 3টা আছে এগুলো কিন্তু আরো ইজি, জাস্ট বিপরীত গুলা। আর এটা কি হবে তাহলে, লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে 3, আর ভূমি হচ্ছে কত 4, এই যে হয়ে গেল। এবার আসি বাকি যে মানগুলো আছে, কি কি আছে, যেমন আমি তোমাকে বলে দিয়েছি যে সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাই না। তাহলে কোসেক সমান কি হবে, দেখো এটা একদম ইজি, একদম ইজি। সাইনের এপাশে সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাহলে কোসেক সমান কি হবে, উপরে 5 নিচে 3, মানে এই সাইন ছিল কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। সেম ওয়েতে কজের বিপরীত হচ্ছে সেক, উপরে 5 নিচে 4, একদম সেম ওয়ে, ঠিক আছে। আর তাহলে কট কি হবে, কট এখানে থিটা দিও, ঠিক আছে, থিটা দিও, আমি থিটা কিন্তু মিসিং করতে হইতেছে। তো কট থিটা ইজ ইকুয়াল টু 4/3। আশা করি সবার এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো একদম ক্লিয়ার, ঠিক আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, আর আমরা হচ্ছে পরবর্তী পার্টটা দ্বিতীয় অংশে অ্যাড করে দেবো, ঠিক আছে। আর এটা কিন্তু আজকে যা শিখালাম এটা হচ্ছে বেসিক পার্ট ছিল, এটা কি ছিল বেসিক পার্ট, ঠিক আছে। আজকে পার্টটা ছিল কি ভাইয়া, বেসিক, ঠিক আছে। কারণ বেসিক না ভালোভাবে না জানলে তুমি কিন্তু কি অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আছে সেগুলো পারবো না। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।